গুড মর্নিং এভরিবডি, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব অ্যাবডোমিনালের আরেকটি ডিজিজ, অ্যাবডোমিনাল পার্টের আরেকটি ডিজিজ প্যানক্রিয়াটাইটিস। এর আগে আমরা পড়েছিলাম অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস। আজকে আমরা পড়ব প্যানক্রিয়াটাইটিস। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আসলে কোথায় ইনফ্লামেশন হলে আমরা প্যানক্রিয়াটাইটিস বলবো। তো আমরা প্যানক্রিয়াটাইটিস পড়ার আগে আমরা এর লোকেশন এবং অবস্থা সম্পর্কে কিছু জানব। শুরুতেই আমরা যদি দেখি, আমরা ভিউ দেখব নর্মাল প্যানক্রিয়াস আর অ্যাবনর্মাল প্যানক্রিয়াস। যেটা হচ্ছে নর্মাল প্যানক্রিয়াস, যেখানে ইনফ্লামেশন নেই, হ্যাঁ, সুন্দর শ্যাডোয়িং। এটা হলো ডিউডেনাম। ডিউডেনাম থেকে কি হয়েছে, সরাসরি আমাদের যে ইন্টেস্টাইনগুলো সেখানে আছে কি আমার প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস একটা পাতার মতো, হ্যাঁ, যেখানে আমাদের ডিউডেনামের থেকে ডিউডেনাল অ্যাম্পুলা, এখান থেকেই শুরু হয়েছে কি আপনার প্যানক্রিয়াটাইটিস। তো প্যানক্রিয়াটাইটিসে সাধারণত আমাদের লোয়ার পার্টেও হতে পারে, নেকেও হতে পারে, আবার ওদিকে আপনার সামনের দিকে থেকে যে ফ্রন্টেও হতে পারে। তো আমরা যদি সহজ কথায় বলি, প্যানক্রিয়াটাইটিস কাকে বলে? ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড প্যানক্রিয়াটাইটিস। এক কথায় উত্তর আমরা বলে দিতে পারি। যদি কখনো ভাইভাতে বলা হয় হোয়াট ইজ প্যানক্রিয়াটাইটিস, তার বলবেন ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড প্যানক্রিয়াটাইটিস। তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। তো প্যানক্রিয়াটাইটিস, তো আমরা এই সংজ্ঞাটা আগেই পড়েছি যে ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড প্যানক্রিয়াটাইটিস। টাইপস অফ প্যানক্রিয়াটাইটিস দুই ধরনের হয়ে থাকে সাধারণত, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। মোর দেন ওয়ান অ্যাটাক ইজ কল্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সাধারণত আমরা বলবো 6 মান্থের বেশি হলে তখন আমরা বলি সাধারণত মোর দেন ওয়ান অ্যাটাকের ক্ষেত্রে 14 দিনের বেশি হলেই সেটাকে অনেক সময় বলা হয় প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আমরা পড়বো আজকে। ইট ইজ অ্যান অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন। এটা হলো হঠাৎ করেই একটা অ্যাবডোমিনালের একটা অবস্থা, প্রেজেন্টিং উইথ অ্যাবডোমিনাল পেইন, যেখানে থাকবে একটা আপনার পেটে ব্যথা করবে, অ্যান্ড ইউজুয়ালি অ্যাসোসিয়েট উইথ রেজ এ প্যানক্রিয়াটিক এনজাইম। সাধারণত এটা কি হয়, প্যানক্রিয়াটিক এনজাইমের পরিমাণটা সেটা বেড়ে যায় ইন এ ব্লাডে প্যানক্রিয়াটিক এনজাইমের পরিমাণটা বেড়ে যায়, অর ইউরিন অ্যাজ এ রেজাল্ট অফ ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াস। অথবা কোথায় দেখা দেয়, ইউরিনে দেখা দেয়। ফলে কি হয়, ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াস। একে আমরা বলে থাকি সাধারণত আমরা প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন বা প্যানক্রিয়াটিক ডিজিজ। এখন আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট ইডিওমেটাস প্যানক্রিয়াটাইটিস, যারা ইডিওমেটা ইনফ্লামেশন হয়েছে জাস্ট ইডিওমেটাস দ্বারা। আর অ্যাকুট পারসিস্টেন্ট প্যানক্রিয়াটাইটিস, মানে অনেক দিন যাবত এটা স্টে করতেছে। অ্যাকুট হ্যামোরেজিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট হ্যামোরেজিক প্যানক্রিয়াটাইটিসটা কিন্তু অন্যান্য প্যানক্রিয়াটাইটিসগুলো একটু ডেঞ্জারাস। কারণ হলো যে এখানে যদি হয় অত্যন্ত ব্লিডিং হলে তখন কিন্তু আমরা ঝুঁকি, অনেক পেশেন্ট আর স্টেবল করা সম্ভব হয়ে পড়ে না। এখন পড়বো আমরা হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস বা কজ অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এক নম্বর পড়বো গল স্টোন। গল স্টোনের জন্য আমাদের যে পিত্তথলিতে পাথর হয়, সেটার কারণে অনেক সময় যে ব্লকেজের মাধ্যমে হয়ে সেটা কি হয় আপনার প্রায় প্যানক্রিয়াসে চলে আসে, সেক্ষেত্রেও হতে পারে। তারপর বলছে অ্যালকোহলিজম, যারা অতিরিক্ত মদ্যপান করে, হ্যাঁ, বা ড্রিঙ্কস করে, সেটা দেখা যায় যদি অ্যালকোহলের পরিমাণ বেশি খেয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যায় সাধারণত তার কি হয়, অনেক সময় দেখা যায় কি হয় প্যানক্রিয়াসটা কি হয় ডিস্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। অ্যাবডোমিনাল ট্রমা, হ্যাঁ, পেটের ভিতরে কেউ অথবা যে কোনো শার্প ইনজুরি, হ্যাঁ, দ্য প্যানাটেট ইনজুরি বা স্টেপ ইনজুরি, ফলিং বিলিয়ারি অ্যান্ড আপার জিআইটি অ্যান্ড কার্ডিওথোরাসিক সার্জারি। যদি কখনো বিলিয়ারিতে যদি আপনার মনে করেন যে হয়েছে, সেখানে যদি কোরিডোকোলিথিয়াসিস করা হয়েছে, সেখানে যদি ইনজুরি হয়, যদি লিভার ট্রান্সপ্লান্ট করতে যায় যদি ইনজুরি হয়, সেটা হতে পারে। আপার জিআইটি থেকে যদি কোনো কাজ করা হয়, বা কার্ডিওথোরাসিক ইনজুরি, কার্ডিয়াক এবং থোরাসিক, হ্যাঁ, থোরাক্সে যদি কোনো অপারেশন করতে, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের আঘাত লাগে থাকে প্যানক্রিয়াসে, সে কারণে হতে পারে। তার বলতেছে অ্যাম্পোলারি টিউমার, যদি আমাদের যে ব্যাটর অফ অ্যাম্পোলা যেটাকে আছে লেখা আছে আমার প্যানক্রিয়াসে, সেখানে যদি টিউমার হয় সেটার কারণেও হতে পারে। তারপরে আছে কি
ড্রাগ, আমরা কিছু কিছু ড্রাগ খেয়ে থাকি যেগুলোর কারণে আমাদের বিভিন্ন কন্ট্রাইন্ডিকেশন থাকে, তারপরেও আমরা ড্রাগ খাই, কিন্তু সেখানে কি হয় লিভার এবং আপনার কি হয় প্যানক্রিয়াসের উপর ইফেক্ট পড়ে, যেমন কর্টিকোস্টেরয়েডস, যেমন থায়াজাইড, এস্ট্রোজেন এটসেট্রা। তাহলে এগুলোর কারণে হতে পারে। তারপর আছে কি হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজমের কারণে হতে পারে। হাইপার ক্যালসিমিয়া কি হয় আপনার হাইপোক্যালসিমিয়া, যাদের ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকে সেটার কারণে হতে পারে। অটোইমিউন ডিজিজ, হেরিডিটারি, তারপর বংশগত থাকলে ভাইরাল ইনফেকশন অ্যান্ড মাম্পস, ম্যালনিউট্রিশন অ্যান্ড আয়ুর্বেদিক। যাদের মনে করেন যে আপনার ম্যালনিউট্রিশন আছে তাদের হতে পারে। তারপরে বলতেছি কি আপনার ভাইরাল ইনফেকশন, যেটা যেমন মাম্পসের কারণে হতে পারে। অটোইমিউন ডিজিজ। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারে আমরা প্রথমেই পড়ব হলো সিমটমস, কী কী সিমটমসের কারণে তা হতে পারে। কী কী সিমটম হতে পারে? এক নম্বরে হলো তার পেইন হবে। কোথায় পেইন হবে? সাডেন সিভিয়ার পেইন ইন ইপিগ্যাস্ট্রিয়া অর রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে কিন্তু কোলিসিস্টাইটিসেরও এবং কোলিডোকোলিথিয়াসিস প্লাস কোলিলিথিয়াসিস পেশেন্টেরও হয়ে থাকে। কিন্তু এই ব্যথাটা কিন্তু সেখানে আমরা কীভাবে ডিফারেন্ট করব, ওটাতে কি থাকবে আপনার, সেটা থাকবে কি আপনার শার্প পেইন ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। সেখানে কি থাকবে আপনার যে আমরা সেখানে বলছিলাম মার্ফি সাইন পজিটিভ থাকবে, এটাতে পজিটিভ থাকবে না। তাহলে বলতেছি কি সাডেন সিভিয়ার পেইন ইন দ্য ইপিগ্যাস্ট্রিয়া রাইট হাইপোকন্ড্রিয়া পারসিস্টেড ফর আওয়ার্স অ্যান্ড ইভেন এ ডেজ। তারপর হচ্ছে কি এটা কয়েকদিন পর্যন্ত থাকবে এবং কয়েকদিন পর্যন্ত এটা স্টে করবে। অ্যাজোনাইজিং মিনস হচ্ছে পীড়াদায়ক, মর্মান্তিক, অসহ্যজনক ব্যথা করবে। তারপর কনস্ট্যান্ট ইন নেচার, এটা ক্ষণস্থায়ী থাকবে এবং রেডিয়েট টু ব্যাক, আস্তে আস্তে পিছনের দিক ছড়ায় পড়বে। রিলিভ বাই সিটিং অর রিলিভ বাই ফরওয়ার্ড, আপনি কি বসায় রাখলে অথবা লিভিং ফরওয়ার্ড, বসে থেকে যদি সামনের দিকে আগায় সেক্ষেত্রে তার ব্যথাটা কমে যাবে। তারপর কি কি সাইন সিমটম থাকবে? নাউসিয়া, ভমিটিং, এটা খুব মেজর একটা কমপ্লিকেশন থাকে হলো আপনার এই যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের সবচেয়ে প্যানক্রিয়াটাইটিস, এটা খুব বেশি কন্ট্রোল হয় না, এটা অনেক বমি হয়, অনেক তার ইরিটেশন হয়। তারপর কি হয়? ফিভার, কি হয় তার আস্তে আস্তে যেহেতু ইনফ্লামেশন হয়েছে তার ফিভার রেইজ করবে। তারপর হচ্ছে হিকাপ মানে হলো যে আমাদের এই যে যেটা হলো কেক ওঠার সময় হেক্সি উঠে, যেটা অনেক সময় বলা হয় আমরা সাধারণত মাথায় থাবর দেয় হেক্সি উঠলে অনেকে, কিন্তু আসলে মাথায় থাবর দেওয়া ঠিক না। তো এখন আমরা পড়বো, দেখুন একটা সিমটম দেওয়া হয়েছে গ্রে টার্নার সাইন, এটাকে বলা হয় গ্রে টার্নার সাইন। প্যানক্রিয়াটাইটিস হলে সাধারণত গ্রে টার্নার সাইনটা দেখে অনেক সময় ফিল করা যায়। এই অ্যাবডোমিনের মধ্যে মাকড়সার মতো সুন্দর একটা জাল বিছানোর মতো সুন্দর সুন্দর কি পড়ছে দেখেন, একটা লালচে লালচে দাগ পড়েছে, এটাকে বলা হয় গ্রে টার্নার সাইন। আমরা পরবর্তীতে দেখব। একটা আছে কি প্যারালাইটিক আইলিয়াস। প্যারালাইটিক আইলিয়াসটা সাধারণত হয় আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মাধ্যমে হয়, আর এটা সাধারণত প্যানক্রিয়াটাইটিস হলে অনেক সময় এটা ডেভেলপ করে। এখন বলবো টেকিপিনিয়া। টেকিপিনিয়া আমরা বলতে যাচ্ছি পালস, আমাদের রেসপিরেশন রেট যদি আমাদের একেবারে কি বলতেছে আমাদের কমে যায় সেক্ষেত্রে বড় টেকিপিনিয়া। টেকিকার্ডিয়া অ্যাবাভ দ্য পালস রেট 90 বিট পার মিনিট। তারপর বলতেছে কি হাইপোটেনশন হবে। হাইপোটেনশন মিনস হলো হাইপার মানে বেশি, হাইপোটেনশন মিনস যখন ব্লাড প্রেশার 106 আমাদের ডায়াস্টোলিক এবং সিস্টোলিক 120 এবং থেকে 140, এটা হলো নর্মাল, ঠিক আছে। 100 থেকে 140 পর্যন্ত নর্মাল, আর 60 থেকে 90 পর্যন্ত হলো আপনার ডায়াস্টোলিক, এটা নর্মাল। এর নিচে আসলে বলবো আমরা কি হাইপোটেনশন। তারপর হচ্ছে বডি টেম্পারেচার নর্মাল অর সাবনর্মাল। তা বডি টেম্পারেচার হতে পারে কি সে নর্মাল হতে পারে, সাবনর্মাল হতেছে। তার আস্তে আস্তে কি হতে নর্মালও থাকতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে 98.6 ডিগ্রি ফারেনহাইট যে টেম্পারেচারটা আছে সেটা কি হবে আস্তে আস্তে কমতে শুরু করবে অনেক সময় দেখা যায় গিয়ে, বা হাইপোভলিমিক শকে যে এবং কোল্ড হয়ে যাবে সারা শরীর। তা বলতেছে কি গ্রে টার্নার সাইন আমরা আগেই দেখেছি। অ্যাবডোমিন মে বি ডিস্টেন্ডেড, আস্তে আস্তে কি হবে তার অ্যাবডোমিনটা বাড়তে থাকবে, ফুলতে থাকবে। মাসেল গার্ডেনিং, মাসেলগুলো একটু শক্ত হয়ে যাবে। প্যারালাইটিক আইলিয়াস আমরা বলছি, প্যারালাইটিক যে আছে আইলিয়ামে কি হবে প্যারালাইটিক হয়ে যাবে, সেটা আর কাজ করবে না, অবস্ট্রাকশন হয়ে যাবে। অ্যাবডোমিনাল মাস
ঠিক আছে, পেটের মধ্যে চাকার মতো তৈরি হবে। অ্যাসাইটিস উইথ শিফটিং ডালনেস, আমরা অ্যাসাইটিস কখন বলবো? অ্যাবডোমেনে যদি পানি জমে যায় তখন আমরা কি বলবো? অ্যাসাইটিক ফ্লুইড বা অ্যাসাইটিস। তারপর প্লোরাল ইফিউশন, আস্তে আস্তে এটা পানিটা কোথায় চলে যাবে? লাঞ্চে চলে যাবে। পালমোনারি ইডিমা হবে, লাঞ্চে কি হবে? আস্তে আস্তে প্রদাহ সৃষ্টি করবে, ইনফ্লামেশন করবে এবং নিউমোনিয়া ডেভেলপ করবে। তাহলে আমরা এখানে কি বললাম? টেকিপেনিয়া, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন, বডি টেম্পারেচার নর্মাল অ্যান্ড সাবনর্মাল, থেমে যায়। তারপর বলবো গ্রে টার্নার সাইন, অ্যাবডোমিন মে বি ডিস্টেন্ডেড, মাসেল গার্ডেনিং, প্যারালাইটিক আইলিয়াস। তারপর বলতেছে কি? অ্যাসাইটিস উইথ শিফটিং ডালনেস, অ্যাবডোমিনাল মাস, প্লোরাল ইফিউশন, পালমোনারি ইডিমা অ্যান্ড নিউমোনিয়া। এখন আমরা পড়বো হোয়াট আর দ্য মেইন ইনভেস্টিগেশন অফ প্যানক্রিয়াটাইটিস। ব্লাড এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাবো? ব্লাড এক্সামিনেশন করে কি করবো? সিবিসি করব। সিবিসি করার পরে কি পাবো? লিউকোসাইটোসিস পাবো। সিরাম অ্যামাইলেজ 4 টাইমস অ্যাবভ দ্য নর্মাল, 4 বার কি অ্যাবভ দ্য কি নর্মাল পাবো। সিরাম অ্যামাইলেজ ইনক্রিজ বা বৃদ্ধি পাবে। সিরাম বিলিরুবিন মাইল্ড এলিভেশন, আস্তে আস্তে মধ্যবর্তী ভাবে অনেক বেড়ে যাবে। প্লেন এক্স-রে অফ অ্যাবডোমিন, এ কোলন কাট অফ সাইন, কোলন কাট মনে হচ্ছে কোলন বোঝা যাবে না, ঠিক আছে। এবং আল্ট্রাসোনোগ্রাম করতে হবে অফ আল্ট্রাসোনোগ্রাম অফ কি বলবো? হেপাটিবিলারি সিস্টেম। সিটি স্ক্যান করা যেতে পারে, সিটি স্ক্যান করে কোন জায়গায় কোন লোবে সমস্যা হয়েছে সেটা আমরা জানতে পারবো। আমরা ম্যানেজমেন্ট করব প্যানক্রিয়াটাইটিস কিভাবে? মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আছে প্রথমে নাথিং বাই ওরাল। প্রথমে কি হতে হবে? আপনার মুখে এনপিও রাখতে হবে। তার ডায়েট দিতে হবে কি? আপনার সফট অ্যান্ড লিকুইড ডায়েট, কারণ খেলেই তার ব্যথা করবে এবং বমি করবে। ফ্লুইড রিপ্লেসমেন্ট অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন ইন হ্যামোরেজিক প্যানক্রিয়াটাইটিস, যদি আমার ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়, হ্যামোরেজিক প্যানক্রিয়াটাইটিস হয়, সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। যেহেতু আপনি নাথিং বাই ওরাল রাখতেছেন, এমনিও ফ্লুইড আপনাকে দিতে হবে। নাথিং বাই ওরাল রাখলে কি আপনার কি আইবি কি ফ্লুইড দিতে হবে, সাথে দিতে হবে। যদি হ্যামোরেজিক হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ব্লাড কনসেন্ট্রেশন ব্লাড দিতে হবে। অ্যান্টিবায়োটিক দিব আমরা, যেহেতু ইনফ্লামেশন হয়েছে, যেহেতু যে কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব টু কভার এ ইনফেকশন। ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ইন কেস অফ হাইপোক্যালসিমিয়া অ্যান্ড হাইপোম্যাগনেসিয়াম, যদি হাইপোম্যাগনেসিয়াম আমরা সিরাম ইলেক্ট্রোলাইট করতে পারি, ওইখানে ইলেক্ট্রোলাইট করলে পরে কী হবে? আপনার আপনার সিরাম ইলেক্ট্রোলাইট করবো, সেটা একটা জানার, সোডিয়াম পটাশিয়াম জানার জন্য সিরাম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লেভেল করব, যাতে সেই ব্যালেন্সটা দেখার জন্য। প্যারেন্টাল নিউট্রিশন, যেহেতু তার মুখে খেতে পারতেছে না, তার আইবির মাধ্যমে কি তার পুষ্টিকর সব বা গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে হবে। এন্ডোস্কোপিক স্ফিংক্টারেক্টমি ইন কেস অফ biliary pancreatitis caused by gallstone, যদি গলস্টোনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার কি করতে পারে? স্ফিংক্টারেক্টমি করা যেতে পারে। তারপর আমরা করতে পারি কি? সার্জারি করে অনেক সময় প্যানক্রিয়াসটা যদি আমার ডেভেলপ না হয় তাকে ফেলে দিতে পারি। নার্সিং ম্যানেজমেন্ট অফ প্যানক্রিয়াটাইটিস, মেইনটেইন দ্য নাসোগ্যাস্ট্রিক টিউব ফর ড্রেনেজ অর সাকশনিং, আমাদের কি করতে হবে? ড্রেনেজ করার জন্য বা সাকশনিং করার জন্য আমরা নাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং দিতে পারি। রেস্টিং দ্য পেশেন্ট টু বেড রেস্ট অ্যান্ড প্রোভাইড এ কোয়াইট অ্যান্ড রেস্টফুল এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু বেডে সবসময় কী হবে? আপনার রেস্ট নেওয়া যাবে না। প্রোভাইড এ কোয়াইট, সে অবস্থায় যোগান দিতে হবে কি? কোয়াইট এ রেস্টফুল এনভায়রনমেন্ট, যে সে রেস্টফুলভাবে ইনভেস্ট নিতে পারে। Place the patient in a comfortable position that allows the maximal chest expansion, কি আমার কমফোর্টেবল পজিশন রাখতে হবে যাতে সে তার চেস্ট এক্সপানশন সঠিকভাবে শ্বাস নিতে পারে এবং ছাড়তে পারে। কিপ ওয়াটার আদার ভ্যারেস এট দ্য বেডসাইড, এনকারেজ দ্য পেশেন্ট ড্রিঙ্ক প্লেন্টি অফ ফ্লুইড, পেশেন্টের সবসময় উৎসাহ প্রদান করতে হবে যাতে কি প্রচুর পরিমাণে পানি খায়। প্রোভাইড এ আইভি ফ্লুইড অ্যান্ড প্যারেন্টাল নিউট্রিশন অ্যাজ ওয়ার্ডার্ড, তাহলে কি হবে? আইভি ফ্লুইড ঠিক করতে হবে, সেক্ষেত্রে খেতে হবে, তার আইভি ফ্লুইড দিতে হবে এবং তার যাতে কি হবে? তার প্যারেন্টাল নিউট্রিশন, শরীরের যে ব্যালেন্সটা, আমাদের সোডিয়াম পটাশিয়াম প্লাস আমাদের গ্লুকোজ লেভেলটা, সেটা যেন ঠিক থাকে। অ্যাসেস দ্য পেশেন্ট অফ লেভেল অফ পেইন কতটুকু হচ্ছে সেটা আমরা অ্যাসেস করব অ্যাকর্ডিং টু পেইন অ্যাসেসমেন্টের মাধ্যমে বা পেইন স্কেলের মাধ্যমে। Assess the pulmonary status at least every 4 hours to detect the sign of respiratory complication, আমরা 4 ঘন্টা পর পর আমাদের পালমোনারিটা চেক করব যাতে রেসপিরেটরি কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করতে পারে। মনিটর ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, আমাদের অবশ্যই ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স মনিটর করতে হবে। অ্যান্ড রিপোর্ট এনি অ্যাবনর্মালিটিস, কোনো সমস্যা হলে সেটা জানাতে হবে। এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাভয়েডিং ফ্যাক্টরস
দ্যাট প্রিসিপিটেড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড স্পেশালি অ্যালকোহল। তাহলে আমাদের শব্দ যুক্ত দিতে হবে কি ইম্পর্টেন্স অফ অ্যাভয়েডিং ফ্যাক্টর, কী কী বাদ দিব, এবং প্রিসিপিটিং ফ্যাক্টর কী কী করলে বাড়ে প্যানক্রিয়াটাইটিস সেটা আমাদের স্পেশালি ইন অ্যালকোহল, অ্যালকোহল খাইলে বাড়ে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। স্ট্রেস দ্য নিড ফর এ ডায়েট হাই ইন কার্বোহাইড্রেট, লো প্রোটিন অ্যান্ড ফ্যাট। তাহলে কি আমাদের স্ট্রেস অতিরিক্ত চাপ বাড়ায়, দ্য নিড ফর এ ডায়েট এটার জন্য দরকার হাই ইন কার্বোহাইড্রেট এন্ড লো ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট, লো প্রোটিন ফ্যাট খেতে হবে, কিন্তু বেশি খেতে হবে। এইগুলো আমাদের প্যানক্রিয়াটাইটিস। আরেকটা আছে সেটা তোমরা পড়ে নিবে, ক্যাফে জাতীয় মানে কফি জাতীয় খাবার ব্যারেজ ইরিটেট করে সেটা বলছে, সেটা পড়ে নিবে। তো যা হোক আমাদের শর্টকাটে শেষ করার চেষ্টা করছি প্যানক্রিয়াটাইটিস। এখন আমরা পড়বো হলো কমপ্লিকেশন। হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ প্যানক্রিয়াটাইটিস, এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে, যেমন লোকালের মধ্যে আছে অ্যাকুট ফ্লুইড কালেকশন, হঠাৎ করে তার কি ফ্লুইড কালেকশন ডেভেলপ হতে পারে, স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস, এমনভাবে মানে স্টেরাইল মানে কি একেবারে খুব সুন্দরভাবে কী করাইছে প্যানক্রিয়াটিক নেক্রোসিস, আস্তে আস্তে প্যানক্রিয়াসের যে সেলগুলো সেগুলো কী হয় আপনার পচে গেছে, ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস, যেটা হলো একেবারে পুরো ইনফেকশন ডেভেলপ হলে পাস তৈরি হয়ে গেছে, তারপরে অ্যাবসেস হতে পারে, পুজ হতে পারে, অ্যাসাইটিস, পানি জমে যেতে পারে, প্লোরাল ইফিউশন, লাঞ্চে কী হতে পারে পানি জমে যেতে পারে। তারপর আছে কি সিস্টেমেটিকের মধ্যে কী হবে শকে যেতে পারে পেশেন্ট, শকে যেয়ে কমায় যেতে পারে, আর অ্যাকুট ARDS অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করতে পারে, যেহেতু পালমোনারি ইফিউশন থাকে, অনেকে পালমোনারি ইফিউশন ডেভেলপ করলে সেক্ষেত্রে কী হয় আপনার অ্যাকুট রেসপিরেটরি ফেলিওর হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, যেহেতু ক্রনিক ডিজিজ তার কারণে রেনাল ফেলিওর হতে পারে। আরেকটা হলো DIC, রেনাল ফেলিওরটা হয় তো যখনই তখন ডায়াবেটিস মেলিটাস এর সাথে অ্যাড হয়। তারপর কী হয় DIC ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, আমাদের কী হতে যাতে ইন্টারনাল ব্লিডিং হয়ে পেশেন্ট সব কিছু মারা যাবে। হাইপোক্যালসিমিয়া মানে কি ক্যালসিয়ামের পরিমাণটা শরীরে কমে যাওয়া। তারপর হাইপারগ্লাইসেমিয়া মানে হলো আমাদের গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। আমরা সাধারণত নর্মাল জানি RBS এর নর্মাল হলো 4.4 থেকে 8.4 নর্মাল, সেটাতে বেড়ে যাবে। হাইপারলিপিডিমিয়া, লিপিডের পরিমাণ মানে ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেড়ে যাবে। কনফিউশন, আস্তে আস্তে সে দ্বন্দ্ব ভুগবে। ইরিটেবিলিটি, সে অবিরক্ত বোধ করবে। এনকেফালোপ্যাথি, বেনে যায় কী হবে, সে তার বেনে আর ব্যালেন্স রাখতে পারবো না আপনার। এইগুলো আমাদের প্যানক্রিয়াটাইটিস। তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝেছো। যদি তারপরে কোনোদিন তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের কাছে নক করবে, ইনশাল্লাহ তোমাদেরকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।